আমার পূর্ণতা পর্ব ৭। তাফসীরের খাওয়া আগে হয়ে যেতেই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দিকে যেতে যেতে প্রাচুর্যের উদ্দেশ্যে বলল, অপেক্ষা করছি আমার ঘরে, ৫ মিনিটের খাওয়া শেষ করে আসবি। ব্যাস, প্রাচুর্যের খাওয়া থেমে গেল। প্রাচুর্য তাফসীরের যাওয়ার দিকে তাকিয়ে ভিড় করে বলল, এই চলে এসেছে হুকুম দিতে। এখন পড়তে বসতেই হুকুম শুনতে হবে আমার। প্রাচুর্য হাত ধুয়ে তাফসীরের ঘরের দিকে গেল। ভাবল কিছু হয়তো বলবে, আর প্রাচুর্যেরও তো কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তরও তো শুনতে হবে। এসব ভাবতে ভাবতে তাফসীরের ঘরের সামনে আসলো। ঘরের দরজা আটকানো না, শুধু চাপিয়ে দেওয়া। প্রাচুর্য তবুও দরজায় খটখট শব্দ করে জিজ্ঞেস করলো, তাফসীর ভাই, ভেতরে আসবো? ভেতর থেকে কোনো উত্তর আসলো না। সেকেন্ডের ব্যবধানে তাফসীর প্রাচুর্যের হাত টেনে ভেতরে নিয়ে আসলো। দরজা বন্ধ করতে করতে বলল, আমার রুমে আসতে তোর অনুমতি প্রয়োজন নেই। আর এত জোরে জোরে কথা বলে তুই বাড়ির লোককে শোনাতে চাস যে এখন স্বামীর রুমে রোমান্স করতে এসেছিস। প্রাচুর্য চোখ বড় বড় করে বলল, কী সব বলছেন? আমি তো এসেছি আপনি ডেকেছেন তাই। আর আমারও কিছু কথা ছিল, সেখানে রোমান্স আসলো কথা থেকে। তাফসীর প্রাচুর্যকে ইশারায় বিছানার উপর বসতে বলল। প্রাচুর্য বিছানায় বসতে বসতে তাফসীর বলে উঠল, তুই তো গাধা, অত শত বুঝবি না। ভালো হয়েছে আমি গাধা, আপনি তো বেশি চালাক, তাতেই হবে। আর শোনেননি, অতি চালাকের গলায় দড়ি। প্রাচুর্যের কথার জবাব দিল না তাফসীর। পকেট থেকে ফোন বের করে চার্জে বসিয়ে ফিরে এলো বিছানায়। কোনো কথা নেই, বার্তা নেই। হুট করে প্রাচুর্যের কোলে মাথা রেখেই শুয়ে পড়ল। সাথে সাথে প্রাচুর্য চমকিয়ে উঠল, লাফিয়ে সরে যেতে চাইল, কিন্তু সরতে পারল না, কারণ তার আগেই তাফসীর দুহাত দিয়ে কোমর আঁকড়ে ধরেছে প্রাচুর্যের। প্রাচুর্যের নড়াচড়া দেখে তাফসীর ধমকে বলে উঠল, চিংড়ি মাছের মতো এত নড়াচড়া করছিস কেন? আর একবার নড়াচড়া করলে বাসর রাত এখনই সেরে ফেলব। তাফসীরের ধমকে শান্ত হয়ে গেল প্রাচুর্য। করুণ কণ্ঠে বলল, ওই পাশে অত জায়গা থাকতে আপনি এখানে কেন শুয়েছেন তাফসীর ভাই? আমার অস্বস্তি হচ্ছে তো। অস্বস্তি হলেও কিছু করার নেই, আমি এখান থেকে উঠছি না। প্লিজ ডিস্টার্ব করিস না। আমি কয়েকদিন যাবৎ ঠিকঠাক ঘুমাইনি। আজকে একটু জাস্ট শান্তি মতো ঘুমাতে চাই। বাড়িতে সবাই আছে তাফসীর ভাই, কেউ যদি আমাকে খুঁজে বা জানে আমি আপনার রুমে, তাহলে কেলেঙ্কারি হবে। তাফসীর কণ্ঠে বিরক্ত নিয়ে বলে উঠল, উফ, চুপ করবি তুই? সবাই জানে তুই এখন আমার রুমে। শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, ঘুম পাচ্ছে আমার। প্রাচুর্য বলার মতো আর কিছু খুঁজে পেল না, কাঁদো কাঁদো মুখে বসে থাকলো। এমনকি এটাও বলতে পারল না যে তার নিজেরও ঘুম আসছে। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে তার, ফজরের আজানও দেয়নি তখন। তারপরেও ঘুমানোর এত চেষ্টা করেছে, তবুও ঘুম আসেনি। কিছুক্ষণ পর আজান দিলে সে নামাজ পড়ে কিছু সময় ছাদে হাঁটাহাঁটি করে পড়তে বসেছে। পড়তে পড়তে কখন সময় চলে যাচ্ছিল খেয়াল ছিল না তার, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছিল। প্রাচুর্য ঘুমে আর বসতে পারল না, খাটের মাথায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। খানিকক্ষণ পর ঘুমের ঘরে পড়ে যেতে নিলেই তাফসীর মাথা ধরে ফেলল। এখনও ঘুমায়নি সে। তার শোয়ার পর সাথে সাথেই ঘুম আসে না, অনেকক্ষণ সময় লাগে। তাফসীর উঠে প্রাচুর্যকে খাটে শুইয়ে দিল, নিজেও
পাশে শুয়ে এক হাত দিয়ে টেনে বুকে নিয়ে আসলো। কিছুক্ষণ পর নিজেও ঘুমিয়ে পড়ল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছে ঠিক নেই, তবে প্রাচুর্য যখন ঘুম ভেঙে উঠল তখন দুপুর গড়িয়েছে। নিজেকে তাফসিরের বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করতেই ভাবনায় পড়ে গেল। সে তো বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল, তবে এখন শোয়া কিভাবে? পর মুহূর্তেই বুঝল সে তাফসির শুইয়ে দিয়েছে, কারণ আশেপাশে সেও নেই। প্রাচুর্য আড়মোড়া ভেঙে উঠে বসল। বিছানা থেকে নেমে চুল হাত খোপা করতে করতে রুম থেকে বের হওয়ার মুহূর্তে তাফসির ঢুকলো ঘরে। প্রাচুর্যকে উঠতে দেখে মিষ্টি করে হাসলো। এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, ঘুম তবে ভেঙেছে মহারানীর? আমি তো ভাবলাম আজ সারাদিন ঘুমিয়েই কাটাবেন। তাফসিরের কথা কানে গেল না প্রাচুর্যের। সে তো তাফসিরের ওই হাসি দেখেই চরম লেভেলের ক্রাশ খেয়ে ফেলেছে। কি সুন্দর হাসি ছেলের। মনে মনে মাশাল্লাহ আওড়ালো কয়েকবার। নিজের দিকে প্রাচুর্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসলো তাফসির। দুহাত দিয়ে প্রাচুর্যের কোমর টেনে কাছে এনে টুপ করে চুমু খেলো প্রাচুর্যের গালে। প্রথমে প্রাচুর্য ভ্যাবাচেকা খেলেও পর মুহূর্তে লজ্জায় মিয়ে গেল। তাফসিরকে ধাক্কা দিয়ে কোনো মতে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। প্রাচুর্যের যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো তাফসির। বিকাল প্রায় 5টা নাগাদ ওরা বের হলো আরফানের সাথে দেখা করার উদ্দেশ্যে। আরফান অফিস থেকে সোজা দেখা করতে আসবে, এখনই কথা হয়েছিল ওনার সাথে। তাফসিরের সাথে প্রাচুর্য, রিয়া, সামি, সাদনান, রাদিয়া, আবির সবাই আছে। অনেক দিন পর যেহেতু তাফসির আসলো, তাই এতে করে সবার ঘোরাঘুরিও হয়ে যাবে, আবার আরফানের সাথে দেখাও হয়ে যাবে। যেহেতু এখন 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যায়, তাই তারা আর বাইরে কোথাও গেল না। নাস্তা করার জন্য রেস্টুরেন্টেই ভালো মনে করলো। তাফসিররা যে একটা টেবিলে বসলো। আরফান এখনো এসে পৌঁছায়নি। রিয়া বারবার ফোনে সময় চেক করছে। পাশে ছোট করে একটা প্লেজের জোন করা আছে, সেখানে সামি সাদনান খেলছে। আবির আর রাদিয়া সাংসারিক বিষয়ে আলোচনা করছে। তাফসির ফোনে কারো সাথে কথা বলছে। ওদের এত সব কাণ্ড প্রাচুর্য মুখে হাত দিয়ে পর্যবেক্ষণ করছে। তার কিছুক্ষণ পরেই আরফান হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো। তাকে দেখেই উঠে দাঁড়ালো সবাই। আরফান এগিয়ে এসে হাসি মুখে প্রথমে তাফসিরের দিকে কোলাকুলি করতে বলল, দুঃখিত ভাইয়া, দেরি হয়ে গেল। আসলে প্রচুর জ্যাম ছিল, ব্যাপার না। আরফান একে একে সবার সাথে কুশলাদি বিনিময় করলো। এরপর এসে রিয়ার পাশে বসলো। রিয়া আর চোখে আরফানের দিকে তাকালো। ইস, বেচারার মুখটা ঘামে ভিজে আছে। রিয়ার ইচ্ছে হলো ওড়নার আঁচল দিয়ে আরফানের মুখটা মুছিয়ে দিতে, কিন্তু না, তা করা যাবে না, কারণ সামনে বড় ভাই বসে আছে। বড় ভাইয়ের সামনে এমন নির্লজ্জের মতো কাজ শোভা পায় না। তাই হাত নিষ্পিস করলেও রিয়া নিজেকে কন্ট্রোল করে রাখলো। এর মধ্যে তাফসির বলে উঠল, তোমাকে বোধহয় অনেক কষ্ট করলাম, তাই না? অফডেতে মিট করা উচিত ছিল আমাদের। সমস্যা নেই ভাইয়া, আপনি তো পরে বলেছিলেন ছুটির দিনে দেখা করার কথা, কিন্তু আমারও একটু তাড়া ছিল দেখা করার, তাই আজকেই করলাম। হ্যাঁ, তাই তো, তুমি কি যেন বলবে বলেছিলে? আরফান উসখুস করলো, মনে মনে গোছাতে লাগলো যে কি দিয়ে শুরু করবে। তার ভাবভঙ্গি দেখে তাফসির বলল, যা বলবে খোলামেলা করে বলো আরফান, ইতস্তত করার কিছু নেই, আমরাই তো। তাফসিরের কথায় আরফান মনে সাহস পেল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল,
আসলে ভাইয়া আমি চাচ্ছিলাম বিয়েটা তাড়াতাড়ি করতে, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। তাপসের কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আমিও সেটাই ভাবছিলাম, বিয়েটা তাড়াতাড়ি হলেই বোধহয় ভালো হয়। রিয়া তুই কি বলিস? রিয়া নিচু কণ্ঠে জবাব দিল, আমি কি বলবো ভাইয়া, দেখো তোমরা যা ভালো বোঝো। আচ্ছা, আমি তাহলে রাতে মেজো বাবার সাথে কথা বলে দেখব, আর সবার সাথে এই বিষয়ে আলোচনাও তো করতে হবে। আচ্ছা ভাইয়া, কি আলোচনা হয় জানাবেন আমাকে। আরফান বারবার ভাইয়া ভাইয়া বলায় তাফসির হালকা হেসে বলল, এত ফর্মালিটি করতে হবে না আরফান, আমরা তো একই বয়সী, নাম ধরেই ডাকতে পারো। ও হ্যাঁ, আর একটা কথা, মেজো বাবার সামনে কিন্তু বলেও ভাইয়া ডেকো না, আমি কিন্তু তোমাকে বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছি। আরফান হেসে বলল, তার বলতে আপনি সব কিছু ম্যানেজ না করলে তো না জানি কি হতো। আমার আপনার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আপনার জন্যই তো ভালোবাসার মানুষটিকে ফাইনালি নিজের করে পাচ্ছি। পাশ থেকে খুব খুব কাশির আওয়াজে সবাই সেদিকে ফিরে তাকালো। আবির দাঁত সবগুলো বের করে বলল, ভাইয়া সিক্রেট যে আমরা জেনে ফেললাম। আবিরের বলার ভঙ্গিতে সবাই হেসে ফেলল। তাফসির বলল, জেনে ফেলো, সমস্যা নেই, শুধু আরফানের হবু শ্বশুর মশাইয়ের কানে না গেলেই হলো। রাদিয়া ঠোঁটে হাসি বজায় রেখে রাখা অবস্থাতেই বলল, আমরা না হয় বলবো না, কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ যে পাশে দুইটা বিচ্ছু বসে আছে, ওরা ঠিকই খবর লিক করে দেবে দেখো। রাদিয়ার কথায় স্বামী ফুঁসে উঠে বলল, আমাদের কি তোমার মতো পেট পাতলা মনে হয়? বড় ভাইয়া যা বলবে আমাদের কাছে সেটাই শেষ কথা। সবাই আরও কিছুক্ষণ আড্ডা আলোচনা করে রাত 8টার দিকে বাড়িতে ফিরল। প্রাচুর্যের আজকে নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছে, তাই সে কোনো দিকে না তাকিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ডিসিশন নিল ডিনারের আগ পর্যন্ত শুয়েই থাকবে, তবে ডিনারের প্রয়োজন পড়বে বলে মনে হয় না। সন্ধ্যায় এত এত নাস্তা করেছে যে পেট পুরো ভর্তি। রাত 11টা নাগাদ সবাই ড্রয়িং রুমে হাজির হলো। উপস্থিত আছে কম বেশি সকলেই, শুধু সামি সাদ্দান আর প্রাচুর্য বাদে, তাছাড়া সকলেই। এর মধ্যে তাফসির গম্ভীর গলায় ইকরাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, রিয়ার বিয়ে নিয়ে কি ভাবছেন মেজো বাবা? ডেট ফিক্সড করেছেন? আমি একাকি ডেট ফিক্সড করব? এখনো তো সেভাবে কারো সাথে আলোচনাই হলো না। তুই আসলি আজকে, আর বড় ভাইজান ইনসাফ ওরা তো ফিরেছে 2 দিন আগে, তাই ভাবলাম একেবারে তুই ফিরলেই ভালোভাবে আলোচনা করে ঠিক করা যাবে। পরিবারকে তো দেখলাম, কি মনে হলো? ছেলে যখন তোর বন্ধু তখন জানি খারাপ হবে না, তোর উপরে পুরোপুরি ভরসা আছে। আমার বন্ধু সে কথা আপাতত ভুলে যান, এমনি পাত্রপক্ষ হিসেবে কেমন বুঝলেন সেটা বলুন। যেহেতু আপনি মেয়ের বাবা, তাই আমি চাই সব ডিসিশন আপনি নিন, আর ভালো মন্দ আপনি বিচার করুন। ছেলে এবং ছেলের মা দুজনকেই বেশ ভালো মনের মানুষ মনে হলো, আর ছেলেকেও ভদ্রই মনে হলো, কিন্তু কিন্তু বাদ দিন, খোলাসা করে বলুন। ছেলের আর্থিক অবস্থা মনে হচ্ছে আমাদের থেকে নিচে। আর্থিক অবস্থা দিয়ে কি করবেন মেজো বাবা? আগে দেখুন মেয়ে সুখী হবে কিনা। অসুখী থাকলে 2 মুঠো ভাত কম খেলেও তখন আফসোস থাকবে না। ছেলের অনেক টাকা কিন্তু ক্যারেক্টারলেস, কী লাভ এমন ছেলের সাথে বিয়ে দিয়ে? আমি কি বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন। কথাটা ভুল বলিসনি, কিন্তু রিয়ার কাছে তো শোনা হলো না।
যে ও রাজি কিনা। আর ভাইজান, ইনসাফের কাছেও তো শোনা হলো না। ভাইজান, আপনারা কিছু বলুন। ইশতিয়াক চৌধুরী এতক্ষণ যাবৎ ফোনে নিউজ পড়ছিলেন। ইকরামের কথায় ফোন রেখে বললেন, আমি আর কি বলবো বলো, তোমাদের কথা শুনে ভালোই মনে হচ্ছে। এখন তোমরা যেটা ভালো বুঝো করো। আপনাদের তো এখনো পর্যন্ত কারোর সাথেই দেখা হলো না। আমি না হয় ওদের দাওয়াত দেই বাড়িতে, সেদিন দেখাও হবে আর বিয়ের ডেট ফিক্সড করাও হবে। কি বলিস তাফসির? ইকরাম চৌধুরীর কথায় তাফসির সম্মতি দিল। ইকরাম ইশতিয়াক চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তাহলে ভাইজান, ওনাদের কবে নাগাদ আসতে বলবো? ইশতিয়াক চৌধুরী ইশারায় তাফসিরকে দেখালেন, অর্থাৎ তাফসিরের কাছে জিজ্ঞেস করো। ইশতিয়াক চৌধুরীর ইশারা মোতাবেক ইকরাম তাফসিরের দিকে তাকিয়ে বললেন, আব্বা, বল কবে আসতে বলবো ওদের? শুক্রবার আসতে বলো। যেহেতু ওই দিন সবাই বাড়ি থাকবে, তাই ওদের লাঞ্চের দাওয়াত দাও। বাড়ির সবাইকেই আসতে বলো। আর ওই দিন একেবারে ফাইনাল কথা শেষ করবে। তবে আমার মতে বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়। আচ্ছা, ওরা সবাই আসুক, একসাথে বসেই সব ঠিক করব। ওদের সমস্যা আছে কিনা কোনো কিছুতে, সেগুলো তো জানতে হবে, তাই না? ভাইজান, ওই দিন কিন্তু আপনি সব ঠিক করবেন। মেয়ে তো আমার একার না, আপনাদেরও। বেশ, তুমি যা চাও তাই হবে। এ সময় তাফসির উঠে দাঁড়ালো, পকেটে দুহাত ভরে সরাসরি ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো। ভরাট কণ্ঠে বলে উঠল, বাবা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আর এখন যেহেতু সবাই এখানে উপস্থিত আছে, তাই এখনই বলার প্রয়োজন মনে করছি। ইশতিয়াক চৌধুরী চোখ থেকে চশমা খুলে হাতে নিলেন। পকেট থেকে রুমাল বের করে চশমার গ্লাস মুছতে মুছতে বললেন, বলো, কি বলতে চাও তুমি? তাফসির ভনিতা ছাড়া সোজাসাপটা জবাব দিল। বলল, আমি বিজনেসে জয়েন করতে চাই, আর সেটা খুব তাড়াতাড়ি। এ কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না তাফসির। লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। পেছনে ফেলে গেল হতবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা কিছু মানুষকে। ইশতিয়াক চৌধুরী হাত থেকে চশমা ফেলে স্ত্রীর দিকে বিস্ময় নিয়ে তাকালেন। স্ত্রীর হাতে হালকা চাপড় মেরে বললেন, ফারা, আমি যা শুনেছি তুমিও কি তাই শুনেছ? কি বলে গেল ও? ও বিজনেসে জয়েন করতে চাইছে? আমি ভুল কিছু শুনিনি তো? মিসেস ফারা চোখে খুশিতে পানি জমেছে, তবুও ঠোঁটে চওড়া হাসি। উনি ইশতিয়াক চৌধুরীর দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়িয়ে বললেন, তুমি ভুল শোনোনি গো, ও ঠিকই বলেছে। আমাদের তাফসির সত্যিই ব্যবসায় জয়েন হওয়ার কথা বলেছে। যাক, অবশেষে ছেলেটার সুমতি ফিরল। তবে ঘুমের মধ্যে প্রাচুর্যের হঠাৎ মনে হলো সে শূন্যে ভাসছে। সাথে সাথেই হাতের সামনে যেটা পেল সেটা জাপটে ধরল। অমনি ঘুমও ভেঙে গেল আতঙ্কে। কিন্তু চোখের সামনে তাফসিরের মুখটি দেখতেই অবাক হয়ে গেল। এখনো বুক ধড়ফড় করছে তার। প্রাচুর্য খানিকটা আতঙ্কিত হয়ে বলল, কি করছেন তাফসির ভাই? নামান আমাকে। আল্লাহ, পড়ে যাব আমি, নামান বলছি। প্রাচুর্যের কথায় কোনো দ্বিরুক্তি করল না তাফসির। সাথে সাথেই নিজের অবস্থান পড়ার টেবিলের চেয়ারে আবিষ্কার করলো প্রাচুর্য। সে মুহূর্তে তাফসিরের গম্ভীর স্বর ভেসে আসলো, পড়ালেখা কি সব চাঙ্গে তুলেছিস? এসে ধরে তো একবারও পড়তে দেখলাম না। এত ঘুম আসে কোথা থেকে তোর? প্রাচুর্য একটা শুকনো ঢোক গিলে বলল, অনেক ক্লান্ত লাগছিল তাফসির ভাই, তাই পড়তে বসিনি। সকালে উঠে পড়তে বসবো ভেবেছিলাম। তাফসির রাগী কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি ফার্মের মুরগি হয়ে গেছিস? এখনো তো আরো সময় বাকি আছে। তাকেই এখনো সামলাতে 10 জন লাগে।
তো কিছুদিন পর যখন আমাদের বাবু আসবে তখন কত দিকে সামাল দেব আমি। বাইরে থেকে তো শুধু তুই একা না, আমরা সবাই এসেছি। কই, ওদের তো কিছু হলো না। দিব্যি সবাই হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। এমনকি সাদনান তোর থেকে ছোট হলেও দৌড়িয়ে বেড়াচ্ছে, আর তুই এখানে পড়ে পড়ে ঝিমোচ্ছিস। তাপসিরের কাছ থেকে বকা খেয়ে মাথা নিচু করে ফেলল প্রাচুর্য। চোখে পানি ছলছল করছে। মনে মনে খানিকটা অভিমান জমল তাপসিরের ওপর। সে না হয় একটু ঘুমিয়েছেই, তাই বলে এমন বকা দেওয়ার কি দরকার? সে তো কখনো পড়ালেখায় গাফিলতি করে না। শুধু আজকেই না হয় একটু পড়তে বসেনি, তাতে কি এমন হয়েছে? তাপসির অন্য পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, বই বের কর। তাপসিরের কথা শুনে মাথা নিচু করে গোপনে চোখের পানি মুছল প্রাচুর্য। তারপর ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই মুখ চুপসে গেল তার। প্রায় 12টা বাজে। এত রাতে এখন কার পড়তে ইচ্ছা করে? এদিক ওদিক না তাকিয়ে যা বলছি তাই কর। এখন তো অনেক রাত তাপসির ভাই, কালকে পড়লে হয় না? না হয় না। প্রাচুর্য আর কিছু না বলে বই বের করে পড়তে শুরু করলো। একদিক থেকে রাগ হচ্ছে, অন্যদিকে অসহায় লাগছে, কিন্তু কি আর করার? মুখের ওপর কিছু বলতে তো আর পারবে না। নিজে তো বসে বসে ফোন টিপছে আর প্রাচুর্যকে পড়িয়ে মারছে। আজ সকালে তাপসির একটু দেরি করেই ঘুম থেকে উঠল, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়েছিল। মূলত প্রাচুর্যকে জ্বালানোর জন্যই এত রাতে বই নিয়ে বসিয়েছিল তাপসির। ভেবেছিল প্রাচুর্য হয়তো ঝগড়া করবে, কিন্তু না, মেয়েটা তো ভদ্রভাবেই তার কথা পালন করলো। ব্যাপারটা অতটাও খারাপ লাগেনি তার কাছে। সে তো চায় যে প্রাচুর্য তার কথা শুনে চলুক, তার সাথে একটু বেশি সময় থাকুক। এসব কথা ভাবতে ভাবতে তাপসির ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ইশতিয়াক চৌধুরী ধীর পায়ে হেঁটে করিডোরের শেষের রুমটার সামনে এসে দাঁড়ালেন। দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজায় দুবার টোকা মারলেন। তাপসির সবেমাত্রই ফ্রেশ হতে বের হলো। ভাবল প্রাচুর্য বা মা এসেছে বোধ হয়, কারণ এ দুজন ছাড়া তার কেউই তার রুমে আসে না। কিন্তু তাপসির দরজা খুলে ইশতিয়াক চৌধুরীকে দেখতেই অবাক হয়ে গেল। এই মানুষটাকে সে একদমই আশা করেনি। তাপসিরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে ইশতিয়াক চৌধুরী খুক খুক করে কাশলেন। তাপসিরের দিকে তাকিয়ে বললেন, কি ভেতরে যেতে দেবে না? নিজের চমকিত ভাবটা সামলে নিল তাপসির। দরজার সামনে থেকে সরে গিয়ে ইশতিয়াক চৌধুরীকে ভেতরে ঢোকার জায়গা করে দিল। ইশতিয়াক চৌধুরী ভেতরে গিয়ে বিছানার উপর বসলেন। চোখ ঘুরিয়ে পুরো রুমটাকে পর্যবেক্ষণ করলেন। বিছানার মাথার উপরের দেয়ালে একটা বড় ফটো ফ্রেম, প্রাচুর্যের ছবি, দুহাত ভর্তি মেহেদি দিয়ে, মুখে মিষ্টি হাসি। তা দেখে ক্ষীণ হাসলেন ইশতিয়াক চৌধুরী। ছেলেটা যে প্রাচুর্যকে কতখানি ভালোবাসে তার বুঝতে বাকি নেই তার। মাথা ঘুরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তাপসিরের দিকে তাকালেন। আগের মতোই হেসে বললেন, দাঁড়িয়ে আছো কেন তুমি? এসো এখানে বসো। আদেশ পেয়ে তাপসিরের ইশতিয়াক চৌধুরীর পাশে বসল। মিহি কণ্ঠে শুধালো, আপনি কি কিছু বলবেন বাবা, হঠাৎ আমার রুমে? তাপসিরের মুখে কথা কেড়ে নিয়ে ইশতিয়াক চৌধুরী বললেন, কেন কেন, কিছু বলা ছাড়া কি তোমার রুমে আসতে পারি না? ইশতিয়াক চৌধুরীর এত ভালো ব্যবহার ঠিক হজম হচ্ছে না তাপসিরের। ঠোঁট কামড়ে চিন্তা ভাবনা করলো সে, কিন্তু না, কিছুতেই বুঝতে পারল না কারণটা। তোমার রুমে আসতে তুমি বোধহয় খুব অবাক হচ্ছ, তাই না? এত অবাক হওয়ার কিছু নেই। তুমি তো আমার ছেলে, তোমার রুমে আসার জন্য নিশ্চয়ই কোনো কারণ লাগবে না? না,
আমি ঠিক সেভাবে বোঝাতে বা বলতে চাইনি। মাঝখানে কেটে গেছে 7টি বছর। তোমার আর আমার সম্পর্কটা আগের মতো নেই। তুমি আমার সাথে কথা বলতে অস্বস্তি অনুভব করছো। বুঝতে পারছো ঠিক কতটা দূরত্ব হয়েছে। ইশতিয়াক চৌধুরীর কথায় কোনো প্রত্যুত্তর করলো না তাফসীর। খানিকক্ষণ পর ইশতিয়াক চৌধুরী নিজেই বলতে শুরু করলেন, অনেকগুলো বছর তো হলোই, এবার কি আমাদের মাঝের বাবা ছেলের সম্পর্কটা স্বাভাবিক করা যায় না? রাগ অভিমান অভিযোগ ভুলে যাওয়া যায় না? আপনার উপর আমার কোনো রাগ অভিমান বা অভিযোগ নেই বাবা। তাহলে কথা বলো না কেন? সব সময় অত দূরে দূরত্ব বজায় রেখে চলো কেন? এড়িয়ে চলো কেন? 7 বছর আগে করেছিলাম একটা ভুল, আমি মানছি। তোমার কথা শুনে তারপর ডিসিশন নেওয়া উচিত ছিল। আমি কোনো কিছু যাচাই বাছাই না করেই তোমার গায়ে হাত তুলেছিলাম। তোমাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ দেইনি। কিন্তু তোমার কি এমন করা উচিত হয়েছিল বলো? এখন এসব কথা কেন তুলছেন বাবা? তুলছি কারণ আমি চাই সব কিছু আবার আগের মতো হয়ে যাক। তোমার আর আমার সম্পর্ক আগের মতো হোক। আমারও তো কষ্ট হয় বলো। আর কতকাল এমন কথা না বলে থাকবে? তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমরা 2 ভাই বোন, আমার 2 চোখের মণি। তোমাদের দুজনকে ছাড়াই আমি অচল। এ কথাগুলো বলতে বলতে ইশতিয়াক চৌধুরীর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে একটু এগিয়ে এসে তাফসীরের এক হাত মুঠোয় পুরে বলল, তুমি এ বাড়ির সব থেকে বড় সন্তান, তাই সবার থেকে বেশি আদর তুমি পেয়েছ। তুমি যখন দুনিয়ায় আসলে তখন তোমাকে হাতে নিয়ে আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম। অফিস থেকে শুরু করে পুরো এলাকায় মিষ্টি দিয়েছিলাম। আর তুমি যখন চলে গেলে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি দেখাতে পারিনি কাউকে আমার কষ্টটা। তুমিও কথা বলতে না আমার সাথে। ভেতরে ভেতরে গুমড়ে মরতাম। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? তাফসীর ইশতিয়াক চৌধুরীকে জড়িয়ে ধরল। ঠিক কত বছর পর তার ঠিক নেই। তবে ইশতিয়াক চৌধুরীর মুখে এমন আবেগপ্রবণ কথা তার সহ্য হচ্ছে না। যাই হোক, তার বাবা তো, সেও কম ভালোবাসে না এই মানুষটাকে। তার অভিমান তো অনেক আগেই ঘুচেছে। শুধু এতদিন দ্বিধা সংকট ছিল, তাও আজ শেষ হয়েছে। ইশতিয়াক চৌধুরীর কথায় তাফসীর নিজেও চায় বাবার সাথে সম্পর্কটা আগের মতো করতে। সে বলল, এমনভাবে বলবেন না বাবা, ভুল আমারও ছিল। ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার, এত কষ্ট দেওয়ার জন্য। পারলে আমাকে মাফ করবেন। ইশতিয়াক চৌধুরীর ঠোঁটে হাসি ফুটল। মনে হচ্ছে বুকের উপর থেকে কয়েক কেজি ওজনের ভারী পাথর সরে গেল। তিনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে তাফসীরের পিঠে হাত রাখলেন। শেষ করলেন মান অভিমানের সকল পর্ব। এবার থেকে স্বাভাবিক হলো বাবার ছেলের সম্পর্কটা। আজ শুক্রবার, আরফানের পরিবারের আসার দিন। সকাল সকাল রিয়া এসে প্রাচুর্যকে উঠিয়ে দিল। প্রাচুর্যের হাত টেনে নিয়ে গেল নিজের রুমে। রিয়ার রুমে যে প্রাচুর্যের চোখ চড়ক গাছ। পুরো বিছানা জুড়ে জামা কাপড়ের স্তূপ। প্রাচুর্য কপালে হাত দিয়ে চিল্লিয়ে বলল, এ কি করছো তুমি আপু? জামা কাপড়ের এ অবস্থা কেন? রিয়া মুখ কাচুমাচু করে বলল, জানিসই তো, আজকে ও বাড়ি থেকে আসছে বিয়ের কথা পাকা করতে। আমি চাই আমাকে পারফেক্ট লাগুক। তুই একটু আমাকে আমাকে একটা জামা সিলেক্ট করে দে না বোন, প্লিজ। প্রাচুর্য শ্বাস ফেলল। এগিয়ে এসে জামা কাপড় সরিয়ে সরিয়ে সব দেখালো। একটা লাল রঙের জামা হাতে উঠিয়ে উল্টো পাল্টে দেখে রিয়াকে দিয়ে বলল, এটা পরতে পারো, সুন্দর আছে। আর
তোমাকে পড়লেও মানাবে। শিওর তুই? আমি তো শিওর। এখন তোমার পছন্দ না হলে অন্য একটা দেখতে পারো। না, এটাই ঠিক আছে। আমি এটাই পারবো। প্রাচুর্য জামা কাপড় একপাশে সরিয়ে বসতে বসতে বলল, তা ভাইয়ারা আসবে কখন আপু? এই তো আসলো বলে। তুই তো পরে পরে ঘুমিয়েছিস ওই দিন। কি হয়েছে কিচ্ছু জানিস না? তাফসির ভাইয়া যে অফিসে জয়েন হওয়ার কথা বলেছে, ওটা তো অন্তত জানিস, নাকি তাও জানিস না? রিয়ার কথায় প্রাচুর্য চোখ বড় বড় করে তাকালো, বিস্ময় নিয়ে উচ্চ স্বরে বলল, কি বলছো এসব? সত্যি নাকি? দেখেছিস, আমি ঠিকই ভেবেছিলাম তুই কিছুই জানিস না। আচ্ছা প্রাচু, তুই কি এই বাড়িরই সদস্য নাকি? আমরা তো সন্দেহ হচ্ছে। আমার তো এখন তাই মনে হচ্ছে আপু। আমি মনে হয় এ বাড়ির সদস্য না। তাফসির ভাই আগের দিন ঠিকই বলেছিল, কেমন যেন দিন দিন ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, যেখানে কাজ সেখানেই রাত। তুই জানিসটা কি? বলবি আমাকে? শুধু জানি বড় বাবা আর তাফসির ভাইয়ের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তাও বড় মার থেকে শুনেছি। তাছাড়া তাফসির ভাই তো আমাকে কিছুই বলে না। যাক, অন্তত এটুক তো জানিস। আচ্ছা, তোর মনে আছে তাফসির ভাই রাদিয়া আপুর বিয়ের সময় যখন দেশে আসছিল, তখন বাবা ওনাকে ডেকেছিল কথা বলার জন্য? উনি তো গিয়েছিল। তো ওই দিন নাকি বাবা বলেছিল ওনাকে অফিসে জয়েন হওয়ার কথা, আর সেটা নাকি বড় বাবাই শিখিয়ে দিয়েছিল, কিন্তু তাফসির ভাই নাকি সরাসরি নাকচ করে দিয়েছিল। তাহলে হঠাৎ এখন রাজি হলো কেন, এটাই বুঝছি না। হ্যাঁ তাই তো, পুরো মারি চাপা লোক একটা, কিচ্ছু বলে না। আচ্ছা দেরি হচ্ছে কিন্তু, এবার তুমি তৈরি হয়ে নাও, আমিও গোসল করে আসি। আচ্ছা যা। রান্না করতে করতে মিসেস ফারা হঠাৎ সিদ্ধান্ত নিলেন, রিয়ার বিয়ের দিনই যদি একেবারে তাফসির প্রাচুর্যের বিয়েটা হয়ে যায় তাহলে কেমন হবে। তিনি আর রান্নাঘরে থাকলেন না। শাহানা আর মুমতাহিনার বেগমকে রান্নার ভার দিয়ে হাত ধুয়ে ছুটলেন স্বামীর কাছে। আগে তার স্বামীর সাথে এ বিষয়ে আলাপ করতে হবে, তারপর প্রাচুর্যের শাহানা ইনসাফের সাথে কথা বলবে। যেই বলা সেই কাজ। তিনি ঘরে এসে দেখলেন ইশতিয়াক চৌধুরী টিভিতে নিউজ দেখছে। মিসেস ফারাকে তাড়াহুড়ো করে আসতে দেখে সোজা হয়ে বসলেন ইনসাফ। চোখ থেকে চশমা খুলে বেড সাইড টেবিলের উপর রেখে বললেন, কি গিন্নি, এ সময় ঘরে যে? তোমাকে আবার এ সময় পাওয়া যায় না। কিচেন লাভার কিনা, দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দাও, তা হঠাৎ আজকে? ফাজলামি বাদ দাও, আগে আমার কথা শোনো। জি মহারানী বলুন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে রিয়ার বিয়ের দিন তাফসিরের আর প্রাচুর্যের বিয়েটা দিয়ে দেব। 5 মাস তো হয়ে গেল, আর তাফসিরও যেহেতু চলে এসেছে, সেহেতু কথা অনুযায়ী এখন বিয়েটা দেওয়া যায়। তাছাড়াও একসাথে বিয়ে হয়ে গেলে ঝামেলা কম হয়। টাকা বাঁচাতে চাচ্ছ? ধ্যাত, কী সব বলছো? একমাত্র ছেলের বিয়েতে টাকা বাঁচাতে চাইবো? ভালোর জন্যই বললাম, আর তুমি অন্যদিকে নিয়ে যাচ্ছ কথা। মহিলা মানুষ হলেও মাথায় বুদ্ধি আছে বটে তোমার। যাই হোক, এখন তো তাহলে কথা বলতে হয় সবার সাথে। আগে ইনসাফ, শাহানা আর ইকরাম, মুমতাহিনার সাথে কথা বলো। ওরা সবাই রাজি হলে তাফসিরের সাথে কথা বলো, কারণ আমি জানি ছেলে কখনো দ্বিমত করবে না। বউ পাগল বলে কথা, তোমাদের গোষ্ঠীতে তো ছেলেরা আবার বউ পাগল হয়। ধুর, কে যে বলো না, এটাকে বউ পাগল বলে না,
বইয়ের প্রতি ভালোবাসা বলে। এখন যাও তো, ওদের পাঠিয়ে দাও, একটু পরেই আবার আরফানরা চলে আসবে, তার মধ্যে কথা শেষ করতে হবে ওদের সাথে। মিসেস ফারা ঝটপট গিয়ে ডেকে নিলেন সবাইকে। তার কথা অনুযায়ী সবাই হাজির হলো ইশতিয়াক চৌধুরীর রুমে। ইকরাম আর ইনসাফ বসতে বসতে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ জরুরি তলব করলেন যে ভাইজান, কি হয়েছে? শোনো, আমরা মানে আমি আর তাফসিরের মা ভাবছিলাম প্রাচুর্য আর তাফসিরের বিয়েটা রিয়ার বিয়ের দিন হবে। তোমাদের কারোর কোনো আপত্তি আছে? ইশতিয়াক চৌধুরীর কথায় সবাই বলল, না ভাইজান। ইনসাফ চৌধুরী বলল, আপনি পরিবারের কর্তা ভাইজান, আপনি যা বলবেন সেটাই শেষ কথা। আর আমরা জানি আপনি যেই সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই বুঝে শুনে ভালোর জন্যই নেবেন। ইনসাফ চৌধুরীর সাথে তাল মেলালো সবাই। ইকরাম চৌধুরী বলল, আমারও একই মত ভাইজান, তাতে করে ঝামেলাও কম হবে। তাফসিরের সাথে কথা বলেছেন এই বিষয়ে? না, এখনো কিছু বলিনি, আগে তোমাদের সাথে কথা বলে শিওর হলাম, এবার ওর সাথে কথা বলবো। প্রায় ঘন্টাখানেক পর আরফানের পরিবার এসে পৌঁছালো চৌধুরী বাড়ির আঙ্গিনায়। চৌধুরী বাড়ির সদস্যরা আদরে আপ্যায়ন করলো আরফানের পরিবারকে, যা দেখে চোখ ছলছল করে উঠল আরফানের মা শিরিনা বেগমের। এত সম্ভ্রান্ত পরিবারের থেকে এতটা সম্মান আশা করেনি তিনি। যদিও আগের দিন তিনি বুঝেছিলেন যে এনারা ভালো মানুষ, তবে আজকের ব্যবহারে তিনি মুগ্ধ। ছেলে যখন সব কিছু তাকে খুলে বলল, তখন তিনি ভয়ে ছিলেন, না জানি আবার কোনোদিনও অপমানিত হতে হয় নাকি এটা ভেবে। তাদের টাকা পয়সা কম হলেও আত্মসম্মান প্রবল, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছিলেন না। তবে যখন চৌধুরী বাড়িতে পা রাখল, তখন তার ধারণা ভুল প্রমাণিত হলো। সাথে মেয়ের নম্রভদ্র আচরণে তিনি বুঝলেন যে তিনি যেই ভয়টা পেয়েছিলেন সেটা অবান্তর। আরফান একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল তার মাকে। আগের দিন শুধু তার মা এসেছিল, কিন্তু আজকে ছোট বোন অহনাও সাথে আছে, যার ভাব হয়েছে প্রাচুর্যের সাথে। জোহরের আজান দিলে বাড়ির সব পুরুষরা গেলেন নামাজ পড়তে। আজ বাবা ছেলে জামাই সবাই একসাথে গিয়েছে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। বলতে গেলে চৌধুরী বাড়িতে আজ বেশ উৎসব মুখর পরিবেশ। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।